মনে করেন যে ৫ টা ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন যে এই ৫ টা ক্রাইটেরিয়াতে আপনারা পাসওয়ার্ডগুলি দিবেন। নিজেরাই সেটা মেক করবেন। যেমন ব্যাংকিং এর জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করবেন এটা শুধু ব্যাংকিং পারপাস ইউজ করেন। তবে আলাদা, আলাদা ব্যাংকে আলাদা, আলাদা। তবে অবশ্যই সেটা হার্ড নোট কোথাও স্টোর করে রাখবেন যেটা অবশ্যই সেটা শুধুমাত্র অ্যাক্সেস আপনার কাছেই থাকবে। নাহলে আপনার পাসওয়ার্ড ভুলে যাবেন। আর ব্যাংকিং ক্ষেত্রে এসব ক্ষেত্রে এখন টু ফ্যাক্টর ভেরিফিকেশন অবশ্যই এনেবল করা উচিত। Google Authenticator একটা অ্যাপস আছে। সেই অ্যাপসের মাধ্যমে Google Authenticator ইনবিল্ড করতে পারেন। যারা বিভিন্ন ধরনের ফিন্যান্সিয়াল সার্ভিস মানে অথবা কার্যক্রমে জড়িত আছেন। যেমন ক্রিপ্টোকারেন্সি কথা যদি বলি এসবের ক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি এই জিনিসগুলি আপনারা চিন্তা করতে হবে। আর একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার সবথেকে ভালো উপায় কি স্যার পাসওয়ার্ড কোথায় সংরক্ষণ করে রাখা? হার্ড নোট। স্যার একটা হার্ড নোট ডায়েরি যদি হারিয়ে যায়, কোনোভাবে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়? অবশ্যই শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে যাতে আপনি পাসওয়ার্ড মনে করেন আপনার পাসওয়ার্ড আমাকে দিয়ে দিলেন। হ্যাঁ। দিলেই যেন আমি যেন ওপেন না করতে পারি সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি টু আমাকে স্টেপ পাসওয়ার্ড দিবেন কিন্তু ভেরিফিকেশন আমি পাসওয়ার্ড রাখা যায়? টু ফ্যাক্টর ভেরিফিকেশন অবশ্যই ইউজ করতে হবে। তাইলে তো আপনি কিন্তু পাসওয়ার্ড আমাকে স্যার, দিলেও আমি ওপেন করতে পারব না। জি স্যার বাকি যে স্টেপ থাকবে ওই স্টেপ অবশ্যই মোবাইল নাম্বার বা গুগল সেটা যে অথেন্টিক যে, অবশ্যই টু ফ্যাক্টর ভেরিফিকেশন এড করতে হবে এবং সেটার ক্ষেত্রে অবশ্যই মোবাইলটা দিবেন, মোবাইল নাম্বার কিন্তু দিবেন। স্যার আর আমি মোবাইল একটা বড় আপনার মোবাইল বিপদে পড়ছি স্যার। এই টু স্টেপ ভেরিফিকেশন করে আমার এখন ২ টা পাসওয়ার্ডই স্টেপেই ব্যর্থ হচ্ছি। মানে আমার মনে রাখা সে পাসওয়ার্ড হারিয়ে গেছে। আর টু হুম, স্টেপ ভেরিফিকেশন করা ছিল ফোন নম্বর দিয়ে। এখন ফোন নম্বরে আমার ওটিপি আসতেছে কিন্তু বাকি যে আরেকটা স্টেপ ছিল ওইটা হারিয়ে ফেলছে যার ফলে আমি লগইন করতে পারতেছি না। মানে মিনিমাম তো ২ টা তো হইলে তো মানে ৩ টা ৩ সিস্টেম টা রাখা ভালো। জি ৩ টা স্যার। পলিসি হ্যাঁ, ৩ টা পলিসি রাখা ভালো কিন্তু ২ টা পলিসিতে আপনি ওপেন করতে পারবেন। ২ টা জি পলিসি স্যার আপনাকে এখন ২ অবশ্যই টা হ্যান্ডেল স্টেপ চালু করে আমি ২ টার থেকে একটা হারিয়ে ফেলছি এখন লগইন করতে পারতেছি না। এখন তো মনে হচ্ছে আরো বেশি বিপদে পড়লাম টু স্টেপ করতে গিয়ে। না, 2 স্টেপ করবেন কিন্তু 2 স্টেপের ক্ষেত্রে আপনার ৩ টা অপশন রাখতে হবে। 2 জি স্টেপ স্যার ভেরিফিকেশন এ ৩ টা অপশন থাকবে। কারণ একটা অপশন এখন কি আপনি যেকোনো রিকভারি কারণে করার আপনি উপায় লস আছে করতে স্যার? পারেন। এটা গুগলেরই পাসওয়ার্ড, জিমেইল এর। হ্যাঁ, সেটা তো অবশ্যই উপায় আছে। উপায় ছাড়া তো প্রত্যেকটা প্রবলেমেরই সলিউশন আছে। স্যার এখন আমি কিভাবে করব? আমার তো ফোন নম্বরে ওটিপি আসতেছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি। এখন আর কোন স্টেপ বাকি নাই, জানা নাই। সেটা ক্লাসের শেষে। ঠিক আছে? স্যার আরেকটা মনে হয়েছিল জিমেইল দেয়া ছিল সেই জিমেইলটাও হারিয়ে গেছে যার ফলে হচ্ছে না। হুম, তাহলে তো ২ টা স্টেপ তো সে পাচ্ছে না। ২ টা পাচ্ছি না আমি, ২ টা হারিয়ে ফেলছি। এই তো ২ টা পাচ্ছে না, এজন্যই আপনি এই সমস্যায় পড়ে গেছেন। অবশ্যই আপনাকে ২ টা আমার ইনস্টল রিকভারি করতে ফ্রেজ থাকে স্যার ওইটাও হারিয়ে ফেলছি। ওইটাও মনে হয়েছিল। তাহলে তো আপনার কিছুই নাই। সবই হারায় ফেলছেন। আপনি আছেন কি করতে? শুধু পাসওয়ার্ড শুধু ফোনে যে মেসেজটা যাচ্ছে ওই যে রিকভারি করতে যে ওই মেসেজ ফোন নাম্বারটা তো অ্যাক্টিভ আছে। হুম। আচ্ছা, এটা নিয়ে আমরা ক্লাসের শেষে কথা বলব। কিভাবে আপনি এটা জি করতে স্যার, পারবেন। এটা কি উপায় আছে স্যার? শুধু হ্যাঁ, এটুকু আশা করি এতটুকু উপায় তো অবশ্যই আছে। উপায় তো জি স্যার। থাকবেই। জি স্যার। আচ্ছা। এখন আমরা আসি ক্লাসের ক্ষেত্রে। তো আমাদের এখানে কি দেখেন স্টার্ট দ্য রিস্ক। রিস্ক মানে কি ঝুঁকি যেটাকে আমরা বলি ঝুঁকি। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি। একটা নেটওয়ার্কে যে দুর্বলতাগুলি থাকে এবং এই দুর্বল পয়েন্টগুলি দিয়ে আপনার আ ডাটা লস্ট হইতে পারে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারেন। আপনি যে বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকেন সেই গ্রাহকরা সেই সঠিক সার্ভিসটা পাবে না বা তার সমস্যা হইতে পারে। অথবা বিভিন্ন ধরনের সার্ভিস ডাউন হয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের ক্ষতি হইতে পারে। এটা হচ্ছে ঝুঁকি। আর ওটা হচ্ছে vulnerability হচ্ছে কি একটা দুর্বলতা। আর আর হচ্ছে এটা থ্রেট। তো এখন দেখেন ঝুঁকি হচ্ছে কি ঝুঁকি হলো এটি নেটওয়ার্কের সম্ভাব্য ক্ষতির সম্ভাবনা। ক্ষতির সমান হচ্ছে এটা নেটওয়ার্কের। তো নেটওয়ার্কে যদি আপনার যদি ঝুঁকিতে যা দুর্বলতা এবং হুমকির কারণে তৈরি হইতে পারে।
গুরুত্বপূর্ণ ডাটা হারাইতে পারেন। এর মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারেন, যে বিভিন্ন ব্যাংকের মধ্যে বা ব্যাংকিং আর্থিক লেনদেন হলে সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারেন। গ্রাহকের আস্থা নষ্ট হইতে পারে। যেমন আপনি কোন ধরনের নেটওয়ার্কের সার্ভিস দিয়ে থাকেন, তো আপনি যদি সিকিউরিটির প্রবলেম থাকে তাহলে কি হইতে পারে? আপনার আ সে গ্রাহক আপনার উপরে আস্থা রাখবে না এবং আপনার সাথে কোন ধরনের কার্যক্রম করতে সে চাবে না। সার্ভিস বন্ধ হয়ে যাওয়া। কোন কারণে যদি আপনার যে যখন যে ঝুঁকিটা থাকে এই নেটওয়ার্কে, এত করে আপনার আ নেটওয়ার্কটাই স্টপ বন্ধ হয়ে যেতে পারে। এত করে ডাউন চলে আসলো, কোন কানেক্টিভিটি থাকলো না। ভোলারাবিলিটি বা দুর্বলতা হলো কি নেটওয়ার্কের সিস্টেমের অন্তর্নিহিত ত্রুটি বা ঘটিত আক্রমণকারী ব্যবহার করে থাকে। এই নেটওয়ার্কের যে দুর্বলতাগুলি, সেই দুর্বলতা থাকে কিরকম? একটা থাকে সফটওয়্যার দুর্বলতা। আপনার যে নেটওয়ার্কের ক্ষেত্রে যেসব সফটওয়্যারগুলি ইউজ করে থাকেন, এতে করে বিভিন্ন ধরনের বাগ মানে ত্রুটি থাকে। সফটওয়্যারের ত্রুটি থাকতে পারে, অথবা যে, যে সফটওয়্যারগুলি ইউজ করা হয় এগুলো লাইসেন্স থাকে না। বিভিন্ন প্রবলেম থাকে। হার্ডওয়্যার দুর্বলতা পুরনো বা ত্রুটিপূর্ণ হার্ডওয়্যার ইউজ করা, অথবা যেগুলো হচ্ছে গিয়ে কি হার্ডওয়্যারের মান ভালো না, স্লো, অথবা আ কোনো ক্যাটেগরিলেস হার্ডওয়্যার ইউজ করা হইছে। অথবা মানে হ্যাঁ, অনেক পুরনো সফটওয়্যার যেগুলি হার্ডওয়্যারগুলি এখন অলরেডি মার্কেট আউট হয়ে গেছে। যে ব্যান্ডউইথ স্পিড কম, সে ঠিকমতো সার্ভিস দিতে পারে না। কনফিগারেশন ত্রুটি, ভুল নেটওয়ার্ক সিস্টেমের ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করা, অথবা যে কনফিগারেশন ত্রুটি বলতে শুধুমাত্র ভুল নেটওয়ার্ক সেটিং। এই জিনিসটা হচ্ছে কিরকম? যেমন মনে করেন যে আপনি একটা রাউটার কনফিগার করেছেন নেটওয়ার্কে। সেই রাউটারের মধ্যে আপনি এরকমভাবে রাউটিং করেছেন যে এটা লুপ ক্রিয়েট হচ্ছে বারবার। এতে করে কি হবে? যে আপনি ব্যান্ডউইথ যত বেশি নেন না কেন, স্লো পাবেন। স্লো কাজ করবে। মানে কি? সে নেটওয়ার্কটাকে হপ কাউন্ট বেড়ে যাবে। একটা লুপের মধ্যে পড়ে যাবে। রাউটার যদিও আপনাকে সেই হপ কাউন্ট একটা সময় পর রিসেট করে দিবে। তো সেখান থেকে আবার আপনি সার্ভিসটা পাবেন। কিন্তু সেটা কি স্লো সার্ভিস পাবেন। অনেক সময় দেখবেন যে আপনি ব্যান্ডউইথ অনেক বেশি নিচ্ছেন, কিন্তু আপনি স্পিড ভালো পাচ্ছেন না। আর এই আমরা ব্রাউজিং স্পিড ডিপেন্ড করে আপনার কিসের উপরে? আপলোড এবং ডাউনলোড ২ টার স্পিডের উপর ডিপেন্ড করে। আপনাকে যদি হিউজ ডাউনলোড স্পিড দেয়, এতে করে যে আপনি যে ব্রাউজিং স্পিড ভালো পাবেন তা না। আপনাকে আপ ডাউন স্পিড ২ টাই প্রয়োজন হবে। আমরা যখন কোথাও থেকে কোনো ওয়েবসাইট ব্রাউজ করে থাকি, এই ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে না শুধুমাত্র ডাউনলোড স্পিডের উপরে, আপলোড এবং ডাউনলোড ২ টার উপর ডিপেন্ড করে আপনার ব্রাউজিং স্পিডটা। তো এইসব ক্ষেত্রে যদি কনফিগারেশন গত যদি কোনো প্রবলেম থাকে, দেখা যায় আপনি ব্যান্ডউইথ বেশি নিছেন, কিন্তু যে আপনাকে সার্ভিস প্রোভাইড করতেছে সে তার রাউটার কনফিগারের ত্রুটি থাকার কারণে কি হবে? আপনি ভালো স্পিড পাবেন না। ব্যান্ডউইথ যতই বেশি দেওয়া হোক না কেন। মানবীয় ভুল, কর্মীদের অসতর্কতা ও জ্ঞানহীনতা। মানে আপনি যে একটা লোক সার্ভিস দেওয়া হইছে, সে আসলে অসতর্ক কাজ করে। সে হয়তো বড়, বড় ডিগ্রিধারী। কিন্তু দেখা যায় যে তার কাজের প্রতি সিরিয়াসনেস নাই। সে ঠিকমতো জানে না, অথবা সে মুখস্থ বিদ্যায় পারদর্শী কিন্তু আসলে টেকনিক্যাল নলেজ তার কম আছে। তখন দেখা যায় সে সঠিকভাবে সার্ভিসটা দিতে পারবে না। এতে করে সমস্যা হয় এগুলা। তো এই সফটওয়্যারের যে দুর্বলতা আছে, এসব ক্ষেত্রে যে ওল্ড সফটওয়্যারের ক্ষেত্রে এগুলি দূর করা যায় কিভাবে? সার্ভারকে আপনি বা এই সার্ভিসকে ঠিকমতো যদি সফটওয়্যারগুলো আপডেট করা হয়, আপডেট রাখা হয়, তখন এটা হয় না। এই দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে এই সমস্যাগুলোই হয়। খোলা ও পোর্ট ফায়ারওয়াল সুরক্ষিত না, বা খোলা বা পোর্ট ফায়ারওয়াল সুরক্ষিত না রাখা। মানে এখানে বিভিন্ন ধরনের যে আপনার যে ফায়ারওয়াল গুলো ইউজ করা হয়ে থাকে, যে বিভিন্ন ধরনের হ্যাকার-ট্যাকার ঢুকে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করতে পারে। এগুলি ঠিকমতো যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলেও এই vulnerability এই প্রবলেম গুলি দেখা যায়। হুমকি বা থ্রেট। দেখেন যে আপনি যে কর্মক্ষেত্রে বা আপনি যেখানে জব করেন, অথবা আপনার অফিস, অথবা আপনার বাসার ভিতরে যেই ধরনের থ্রেট গুলি আসে, একটা হচ্ছে সাইবার অ্যাটাক হইতে পারে, ইনসাইডার থ্রেট থাকতে পারে, ন্যাচারাল থ্রেট থাকে এবং শারীরিক বা ফিজিক্যাল থ্রেট থাকে। এখন দেখেন সাইবার থ্রেট যেগুলি হচ্ছে যে হ্যাকাররা বিভিন্নভাবে আপনার ডিভাইসে হ্যাকিং করে, অথবা মেলওয়্যার পাঠাচ্ছে, ভাইরাস দিচ্ছে, এইসব দিয়ে আপনি আক্রান্ত হচ্ছেন। এটা হচ্ছে সাইবার থ্রেট। ইনসাইডার থ্রেট হচ্ছে কি আপনার ভিতরেই, মানে ঘরের শত্রু বিভীষণ যেটাকে বলে, অথবা আরেকটা ভাষায় বলে আমরা বলি কি এই সর্ষের বিটি ভূত।
মানে আপনার ভিতরে ইনসাইডার যে প্রবলেমগুলা থাকে, ভিতরের গত যেই কর্মী থাকে তারাই যদি ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করে, তখন তো এই কোম্পানি বাঁচায় রাখা কঠিন। অথবা যে ঘরের লোকই যদি বাহিরের লোককে অ্যাক্সেস দিয়ে থাকে, তখনই তো শেষ। মনে করেন একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে আপনার ৫০ টা কম্পিউটার বা ১০০ টা কম্পিউটার আছে, একটা নেটওয়ার্ক সিস্টেম আছে বা একটা সিকিউরিটি সিস্টেম আছে। তো এখানে আপনি যতই সিকিউরিটি সিস্টেম স্ট্রং করেন না কেন, আপনার কাছে যদি কোনো ওই দেখা যায় যে যেটা হইছে বাংলাদেশ ব্যাংকে যে অনেক টাকা চুরি করে নিয়ে গেল। ওই চুরি করার জন্য সহযোগিতা করছে কে? ওই ব্যাংকেরই কর্মকর্তা সহযোগিতা করছে। তাকে কি করছে? মেলওয়্যার দিয়েছে। মেইলের মাধ্যমে সে ওই মেলওয়্যার দিয়ে ওখানে ক্লিক করে তাকে অ্যাকসেপ্ট দিয়ে দিছে। এখন ওই লোক হোক সে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত হচ্ছে কি আমি ইচ্ছা করি তাকে অনুপ্রবেশ করতে দিছি। অথবা তার নলেজ নাই, সে জানে না এই ব্যাপারে। সে মনে করছে যে এখানে ক্লিক করা এটা করতে এটা করলে কোনো সমস্যা নাই অথবা সে বুঝতেই পারেনি আসলে কি করতেছে। তো ইনসাইডার থ্রেট গুলি ২ রকম হয়ে থাকে। এটা হচ্ছে স্কিলড পারসন না, সে জানে না এই বিষয়গুলিতে, সে সিকিউরিটি সম্পর্কে তার কোনো নলেজ নাই অথবা সে ইচ্ছাকৃতভাবে করতেছে। এটা হচ্ছে ইনসাইডার থ্রেট এর মধ্যে পড়ে। আর প্রাকৃতিক হুমকি যেটা যে কারো হাতে কিছু করার নাই শুধুমাত্র আমরা আ যেমন ভূমিকম্প, ভূমিকম্প যদি হয় বা বন্যা হয়, অগ্নিকাণ্ড এইসবের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ভূমিকম্প হলে তো ভূমিকম্প আমাদের তো ঠেকানো সম্ভব না। বা যেকোনো কারণে আগুন লাগতে পারে, ঝড়, বন্যা এসবের ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের যে বিল্ডিংটা করা হবে সেটার ক্ষেত্রে আমরা ভূমিকম্প নিরোধক ভাবে ব্যবহার করতে পারি অথবা সবাই সচেতন করতে পারি অথবা আমাদের ডিভাইসগুলো এমনভাবে রাখতে পারি যেটা যাতে এই কাঁপুনিতে তেমন যাতে ক্ষতি না হয়। তো এইসব প্রাকৃতিক থ্রেট গুলি থেকে আমাদেরকে যতটুকু সম্ভব যাতে ক্ষতি সাধন না হয় এবং ক্ষতি সাধন হইলেও তাদের একটা ব্যাকআপ সিস্টেম রাখা। ভূমিকম্প হলে তো সারা বিশ্বে একসাথে হয় না। তো আমাদের কি এই ডাটাগুলি অল্টারনেটিভ কোনো একটা ব্যাকআপ সিস্টেমে রাখা যাতে এক জায়গায় ক্ষতি হইলে যাতে ওইখান থেকে আমরা সেই ডাটাগুলি পেতে পারি সেটা একটা ব্যবস্থা রাখা। এই যে থ্রেট গুলি এটা হইতে বলা হচ্ছে প্রাকৃতিক থ্রেট বা ন্যাচারাল থ্রেট। শারীরিক হুমকি মানে ফিজিক্যাল যে থ্রেটটা থাকে সেটা হচ্ছে সরাসরি হার্ডওয়্যার চুরি করা অথবা ইলেকট্রিসিটি বা কোনো ধরনের দুর্ঘটনার কারণে সেটা ক্ষতিসাধন হওয়া। এটা হইছে ফিজিক্যাল থ্রেট। তাইলে আমরা থ্রেট গুলি আমাদের কি দেখলাম এখানে? নেটওয়ার্কের ক্ষেত্রে, ঝুঁকির ক্ষেত্রে রিস্ক, vulnerability আর হচ্ছে থ্রেট। এইবার আমরা আসি যে বিভিন্ন ধরনের অ্যাটাক গুলি নিয়ে। যেইগুলির মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। এই যে DOS অথবা DDoS দেখেন এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাক অফ কম্পিউটার নেটওয়ার্ক। একটা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে কি ধরনের ক্ষতি সাধন হয়? এটা হচ্ছে DOS এবং DDoS। আরেকটা হচ্ছে মিডলম্যান, ম্যান ইন দ্য মিডল ম্যান ইন দ্য মিডল আর হচ্ছে ফিশিং আক্রমণ। এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি আক্রামিত হই। ফিশিং অ্যাটাক, পাসওয়ার্ড আক্রমণ, মেলওয়্যার আক্রমণ, এটা তো আছেই। কারণ আমরা যেই সফটওয়্যারগুলি ইউজ করি যে প্যাচ সফটওয়্যার বা ক্র্যাক সফটওয়্যারগুলি ইউজ করে থাকি, মেক্সিমাম সফটওয়্যারের মধ্যে আমাদের মেলওয়্যার থাকে, দিয়ে দেয় ওরা। সেটা আমরা মেনে নিয়েই ইউজ করি। কারণ আমরা বাবা ওই আমাদের পকেটে টাকা নাই অত। যে আমরা একটা লাইসেন্স ভার্সন সফটওয়্যার ইউজ করব। তবে আমাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই লাইসেন্স ভার্সন সফটওয়্যার ইউজ করা উচিত। SQL ইনজেকশন, স্নাইপিং অ্যাটাক, স্পুফিং অ্যাটাক। আর ওটা হচ্ছে রিপ্লে অ্যাটাক, জিরো ডে অ্যাটাক। এই ১০ ধরনের অ্যাটাকই নরমালি আমাদের হয়ে থাকে। এই ১০ টা সিকিউরিটি সিস্টেম সম্পর্কে আপনার যে স্ট্রংলি নলেজ থাকে আপনার অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে রক্ষা পাবেন। তো এখন দেখেন DOS এবং DDoS অ্যাটাকটা কি? এটাকে বলে ডেনিয়াল অফ সার্ভিস অথবা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। DOS এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস আর DDoS মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। ২ টা প্রায় একই জিনিস। আর এটা কি হয়? সার্ভারের অতিরিক্ত অনুরোধ পাঠিয়ে সেটিকে অকার্যকর করে ফেলে। ফলাফল বৈধ ব্যবহারকারী সার্ভিস পায় না, জনপ্রিয় ওয়েবসাইট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। দেখেন, এখানে হচ্ছে সারমর্ম বলা হইছে। আমি একটু বিস্তারিত বলতেছি। DDoS অ্যাটাকটা কি বা DOS আ অ্যাটাকটা কি? এটাকে ফুল অ্যাব্রিভিয়েশন বলতেছি ডেনিয়াল অফ সার্ভিস। এটা কি? মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে অথবা আপনার একটা সার্ভার আছে।
তো এখন এখানে কি হচ্ছে যে বিভিন্ন ইউজার আপনার কাছ থেকে সার্ভিস নেয়। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের ভিতরে কি করছে? একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করছেন বা একটা পত্রিকা ওয়েবসাইট তৈরি করেছেন অথবা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেছেন। এই ওয়েবসাইটের থেকে মানুষ কি করে? অ্যাক্সেস করে সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে। অথবা আপনি এটা সেবামূলক সার্ভিস দেন, সেই সেবাটাও এখান থেকে গ্রহণ করে। তো ভালো স্বাভাবিকভাবে চলতেছে। এখন মনে করেন ফিল্ডে আপনার একজন প্রতিদ্বন্দ্বী আছে। সে কি করবে? আপনার সার্ভিসটা খারাপ করার জন্য মনে করেন যে এখন মার্কেটের ভিতরে আ ই-কমার্স সাইটে সবচেয়ে লিড দিতেছে কে? দারাজ। দারাজের উপরে সার্ভিস নাই। আপনারা মাঝে একটু রেসপন্স দিন, নাহলে বুঝি না যে আছেন নাকি নাই। জি আছে স্যার। আচ্ছা। এখন মনে করেন দারাজের যে সার্ভিসটা আছে, দারাজ যে ই-কমার্স সার্ভিসটা দিচ্ছে, এখন আরেকজন আসতে চাচ্ছে মনে করেন অথবা বা অন্য এনিথিং যেকোনো কোম্পানি হতে পারে। আপনি মনে করেন আপনি একটা ই-কমার্স সাইট খুলছেন। একদম দারাজের মতো করে, লার্জ স্কেলে। এখন সবাই তো মনে করেন যে একটা দারাজের মধ্যে সবাই যাচ্ছে। এখন আপনি কি করবেন? আপনার এখানে তো লোকজন আসতে হবে। লোকজন কিভাবে আসবে? দারাজের থেকে যদি সার্ভিসটা কোনভাবে যদি হ্যাম্পারিং করতে পারেন তার সার্ভিসটা, তাইলেই তো আপনার এখানে লোক মুভ করার চেষ্টা করবে। আপনার তখন আপনি কি করলেন? দারাজের মধ্যে ফেক ইউজার পাঠাইলেন। সমানে মনে করেন যে এট এ টাইমে লাখখানিক লোক দারাজের ওয়েবসাইটে যেয়ে ঘোরাঘুরি করতেছে। কিছু কিনতেছে না বা দেখানোর জন্য ২-১ টি কিনতেছে। সবাই সার্ভারকে বিজি করে ফেলতেছে। এখন তখন কি হলো ঘটনাটা? যে আসলে অ্যাকচুয়াল ক্লায়েন্ট যারা কিনা দারাজে যায় প্রোডাক্ট কিনার জন্য, তারা যায় দেখব যে ওরে সার্ভার ঘুরে একটা পেজে প্রোডাক্টে ক্লিক করলে ওপেন হইতেছে। তাদের সার্ভারটা কি হবে? একদম স্লো হয়ে যাবে। তখন কি করবে? এই গ্রাহকরা তার আগ্রহ নষ্ট হয়ে যাবে। তার ভেতর এতে মানুষে যায়। এভাবে যদি আপনি মনে করেন যে এরকম সাইডে যদি ১ টা মাস এরকম করতে পারেন। অথবা মনে করেন যে একটা নির্দিষ্ট সময়, এই সময়টাতে এই সার্ভারে থেকে একটা সার্ভিস প্রদান করবে। ওই সময় মনে করেন ওইটার মধ্যে ডিডোস অ্যাটাক করে দিল। এই ডিডোস অ্যাটাকটা কিভাবে করে দেখেন? এটা কি এতগুলি লোক, লাখখানিক লোককে ওখানে প্রবেশ করাইতে পারবে? সেটা কিভাবে প্রবেশ করাবে? সে প্রবেশ করাইতে গেলে তো মনে করেন যে আপনার ব্যক্তি প্রয়োজন, তাই না? ১,০০,০০০ লোক। ১,০০,০০০ লোককে তো টাকা দিয়ে ওভাবে ম্যানেজ করে ওইখানে ঢুকানো তো সম্ভব না। ওই পরিমাণ টাকা হচ্ছে আপনার নিজের ব্যবসায় খরচ করলেও তো আপনার এটা দাঁড়ায় যেত। এই ক্ষেত্রে কি করে তারা? একটা মেলওয়্যার বিভিন্ন কম্পিউটারে পাঠিয়ে দেয়। কিভাবে পাঠায়? বিভিন্ন প্রলোভন দেখায়া, যেমন মনে করেন আপনি একটা সফটওয়্যার দিচ্ছেন ফ্রি। এই সফটওয়্যারগুলি দিয়ে একটা কোম্পানি আছে, সে আপনার কম্পিউটারকে, যেটাকে বলা হয় জম্বি বলতে পারেন, আপনার কম্পিউটারকে ভূত বানায় ফেললো। মানে তার কন্ট্রোলে নিয়ে আসে। মানে আপনার কম্পিউটারে সেটা এরকম মনে করেন যে সারা বিশ্ব থেকে এই কয়েক লাখ কম্পিউটারকে আপনার মনে করেন কি সফটওয়্যার, যেমন আপনি সবসময় ইউজ করেন Microsoft Office। বলে যে Microsoft Office এর লাইফ টাইম লাইসেন্স দিবে আপনাকে। কিভাবে? ক্র্যাকের মাধ্যমে। এই ক্র্যাক সফটওয়্যারটা যখন আপনি ইউজ করবেন, আপনি ওই লাইসেন্সের হ্যাক করে ওইটাকে আপনি অ্যাক্টিভেট করলেন। কিন্তু আপনার কম্পিউটারটা কি হয়ে যাবে? জম্বি হয়ে যাবে। আপনার কম্পিউটারের ভিতরে একটা মেলওয়্যার বাসা বাঁধলো। যখন তাকে হুকুম করা হবে যে ওই সার্ভারে তুমি ঝাঁপাইয়া পড়ো, এরকম সে ১,০০,০০০ কম্পিউটারকে তার কন্ট্রোলে রেখে দিল। এবং যখন টার্গেট অডিয়েন্স, যেমন টার্গেট সেই ওয়েবসাইট অথবা যেকোনো সার্ভারকে আ ফিক্সড করা হয়, তখন কি করে? ওই জম্বি কম্পিউটারগুলি, আপনি দেখেন না বিভিন্ন হরর মুভিগুলিতে যে একেবারে একটা মানুষ দেখলে সবাই ঝাঁপাইয়া পড়ে। গুলি করুক, মারুক, ধরুক, যাই করুক আগায়া যায় একদম অ্যাটাক করে বসে। ঠিক একই টাইপের প্রতিটা কম্পিউটার কি করে? একদম টার্গেট সার্ভারে হিট করতে থাকে। এই ধরনের অ্যাটাক গুলি বলতেছি কি? ডেনিয়াল অফ
সার্ভিস। আর ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল সার্ভিস যেটা হচ্ছে ডিডস। যেটা হচ্ছে এই ডিডসটা হচ্ছে গিয়ে ডসটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট মনে করেন যে আপনি বসে বা নির্দিষ্ট লোকের মাধ্যমে ওভাবে করাইতেছেন। আর যখন বিভিন্ন জায়গা থেকে এট এ টাইমে সার্ভারকে লক করে এই জম্বি কম্পিউটার বানিয়ে জম্বি কম্পিউটারের মাধ্যমে অ্যাটাককৃত কম্পিউটারগুলি দিয়ে অটোমেটিক্যালি সেটাকে বলতেছি আমরা ডিডস, ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। আর এই ডিডস থেকে আপনার ওয়েবসাইটকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে কিভাবে রক্ষা করতে হবে? যখন একটা কম্পিউটার থেকে আপনার নির্দিষ্ট সময় যখন অ্যাটাকটা করে তখন ওই কম্পিউটারকে ব্লক করে দিতে হবে। যে এই কম্পিউটার বা এই আইপি অ্যাড্রেস থেকে যখন এই ম্যাক অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট আসতে থাকবে অনবরত তখন তাকে থামিয়ে দিতে হবে। এইটি হচ্ছে আপনার একমাত্র প্রসেস। যখন দেখা যাবে যে একটাতে মানে সিমটম শেয়ার এই ওয়েবসাইটটাকে ডিডোস অ্যাটাকটা করাতে পারবে না। তারপর আসি আমরা ম্যান স্যার যেমন মনে করেন যে আচ্ছা আমি স্যার নেটে মনে একটু প্রবলেম করতেছে। দুঃখিত ওয়াইফাই ব্যবহার করে তথ্য চুরি। হ্যাঁ, বলেন। বলেন? হ্যাঁ। আচ্ছা, যেটা হচ্ছে দেখেন ম্যান অফ দ্য মিডল এর ভিতরে যেটা এটা বাদ দিয়ে বলি। আমি ব্যাংক থেকে একটা ডাটা নিতে চাচ্ছি অথবা আমি অনলাইনের মাধ্যমে মনে করেন আমার একটা এসসিবি স্ট্যান্ডার্ড স্যার চার্টার্ড ব্যাংকে নেটওয়ার্ক আমার একটা প্রবলেম অ্যাকাউন্ট স্যার কথা বেরিয়ে আছে। কি করব? কোথাও দিয়ে কোনো ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনতে এখন ঠিকমতো শুনতে পাচ্ছেন? জি স্যার এখন জি শোনা স্যার, যাচ্ছে এখন হ্যালো? শোনা যাচ্ছে। জি স্যার আচ্ছা গুড, নাইস। আমি VPN এ কানেক্ট ছিলাম অন্য জায়গায়। ওই VPN কানেকশনটা বন্ধ করে দিলাম। আমার অফিসের সাথে কানেক্ট করা ছিল। আচ্ছা, ম্যান অফ দ্য মিডল আক্রমণটা যেটা হচ্ছে গিয়ে মনে করেন কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি একটা প্রোডাক্ট কিনবেন। এখন প্রোডাক্ট কিনতে গেলে আপনি যদি ইন্টারন্যাশনাল কোথাও যদি প্রোডাক্ট কিনতে যান তখন কি আপনি আ মাস্টার অথবা ভিসা কার্ড অ্যাক্সেস তথ্যগুলি ওখানে এন্ট্রি করে সেখানে পারচেজটা করতেছেন। আপনি ভিসা কার্ডের ডাটাগুলি এন্ট্রি করতেছেন। আবার তো স্যার কথা স্যার বেরিয়ে কথা তো বলতেছেন এন্ট্রি না। যে স্যার আবার কথা বেরিয়ে যাচ্ছে নেটওয়ার্ক মনে হয় আবার প্রবলেম হয়েছে। এন্ট্রি করতেছেন কোথায়? আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে? যাচ্ছে কোথাও ওই ওয়েবসাইট স্যার আপনার কথা আসে না স্যার। সমস্যা হচ্ছে? নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব দিচ্ছে। এন্ট্রি চেঞ্জ কর এই লাইনটি এখন হ্যালো? শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে জি স্যার। স্যার। জি স্যার। হ্যালো?
স্যার আটকে যাচ্ছে স্যার, আপনি মাঝে মাঝে আটকে যাচ্ছেন। ক্যাম দিয়ে রাখছি এখানে, মাইক্রোফোনে রেখে আছে দেখি। সিস্টেম ডিলে। এখন শুনতে পাচ্ছেন দেখেন তো? জি স্যার, এখন তো ক্লিয়ার স্যার। এখন ক্লিয়ার না স্যার, ক্লিয়ার হয় না স্যার। জি স্যার, আমার আটকে গেছেন।
হ্যালো হ্যালো আরে নেট চলে গেছিল। আচ্ছা স্যার। এই তো চরম প্রবলেম হয়ে পড়ল। এভাবে হলে কি হয় বলেন? আচ্ছা। একটু ১ সেকেন্ড আমি একটু বহুত সমস্যা হচ্ছে। ১ সেকেন্ড। হ্যালো শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? আমার কি নেট জি স্যার, আচ্ছা, শোনা আচ্ছা, যায়। আচ্ছা ওকে থ্যাংক ইউ। ক্লিয়ার স্যার। একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, শেয়ার নিচ্ছে না কেন? আচ্ছা স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? না শেয়ার স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি বাহিরে আবার একটু জয়েন হই। জি স্যার, এবার দেখা যাইতেছে।
সবাই কি আছেন? জি ভাইয়া আসলাম তো। হ্যালো? জি হাই, স্যার। হাই আমি যে এতক্ষণ কথা বলছি আপনারা শোনেন নাই কেউ কিছু? না স্যার। আর কিচ্ছু শুনি নাই, আমরা এই জন্যই তো চিন্তা করতেছি যে স্যার আছে না আমরা আছি, কিছুই বুঝতেছি না। হায়, হায়! আমি কি এতক্ষণ চুপ করে থাকবো? আহ! আমি মনে করছিলাম স্যার যে আপনার নেটের সমস্যা, এই জন্য আমরাও সবাই চুপ করে আছি, যেহেতু আপনি নেট কানেকশন ঠিক করতেছেন এই জন্য আমরা কেউ কিছু বলিনি। জি স্যার, তাই মনে করতেছিলাম। আমি কথা বলতে, বলতে মনে করেন হয়রান হয়ে গেছি গা। স্যার আচ্ছা যাক। আমরা উঠুক। আজকে নেটে খুব ভালো ডিস্টার্ব স্যার কি করতেছে। আমি মিউট ছিলেন স্যার? হুম? মিউট ছিলেন? বুঝতে পারিনি। আপনার মাইক্রোফোন কি মিউট ছিল স্যার? মাইক্রোফোন মিউট ছিল। ওই যে নতুন করে কানেক্ট করার কারণে যে অটোমেটিক মিউট ছিল না? সে হ্যাঁ। মিউট হয়েই ছিল। আপনারা যখন কথা বলছেন তখন তারপর ভিতরে ঢুইকা দেখি আয় হায় মাইক্রোফোন মিউট। আচ্ছা ওই যে ডিসকানেক্ট করে আবার যখন কানেক্ট হয়েছি তখন ওই যে অটোমেটিক ১ম তো স্টার্টিং এ মিউট থাকে, ওই মিউট হয়েছিল। আচ্ছা মিডলম্যানটা কি আপনারা শুনতে পাইছিলেন কি বলছিলাম? না স্যার। না এই তো স্যার। হ্যাঁ, মিডলম্যান থেকে তারপর দিয়ে ফিশিং এ পাসওয়ার্ডে কত জায়গায় চলে গেছি। আচ্ছা যাজ্ঞা। আচ্ছা, মিডলম্যান জিনিসটা নরমালি হচ্ছে গিয়ে যেমন আপনার কাছে আমি একটা তথ্য পাঠাচ্ছি, আপনি আমার কাছে একটা তথ্য পাঠাচ্ছেন। এই মাঝখান দিয়ে তারা কি করে এই ডাটাটাকে হ্যাক করে ফেলে। মাঝখান থেকে। এই মাঝখান থেকে এই কিভাবে ডাটাটা স্যার? হ্যাক হ্যাঁ, এই যে হ্যাক করার সিস্টেমটা হচ্ছে গিয়ে যেমন এই ডাটাটা তো যাচ্ছে। কোন একটা মিডিয়া হয়ে যাচ্ছে না? এই মিডিয়ার মাঝখান থেকে ডাটা এমন মনে করেন মাঝখান বলতে কিরকম? যে মাঝখানে যে একটা তার আছে তারের মাঝখান তার ফুটা করে নিয়ে নিচ্ছে না কিন্তু। বিষয়টা হচ্ছে মনে করেন যে আমি এখান থেকে ডাটাটা দিচ্ছি। এরপরে যে অবস্থানটা আছে আমার কম্পিউটার ডিভাইস বা আপনার ডিভাইস অথবা আমি যখন মনে করেন কোন একটা সার্ভারে যখন কোন একটা ওয়েবসাইটে কাজ করতেছি ওয়েবসাইটের ওইখান থেকে ওই জায়গা থেকেই ডাটাটাকে হ্যাক করতেছে। এই যে হ্যাকটা করার পরে মানে জাস্ট এই কমিউনিকেশন এর মাঝখানে যেকোনো একটা প্রান্ত থেকে সে হ্যাকটা করে। তো হ্যাকটা করে কি করে তখন আপনার